দালানে থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা। করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন, কথা দিলে কথা রাখে বিএনপি। কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো যায়, এর মতো মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন। কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে জামায়াতের মতবিনিময়। আমির বললেন, দেশকে লুটে পুটে হাড্ডিসার করেছে একটি দল, ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও ৪৭ আসনের প্রার্থী ঘোষণা হয়নি। ১০ দলের নির্বাচনী ঐক্যের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টির। রাজধানীতে স্কুলের নামে বহুতল ভবন দখলের পাঁয়তারা, ভয় দেখাতে রাখা হয় কিশোর গ্যাং। প্রতারণার আরেক উপকরণ অন্য প্রতিষ্ঠানের নম্বর। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবে। এটা আমার একটা ভুল। কিন্তু আমি মার্কেটিং এ বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছি। আমার স্বামীর কিছু লাগে নাই, এই সন্ত্রাস বাংলাদেশের জন্য না থাকে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। সন্ত্রাস দমনে যৌথ অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা। ২ বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া, নির্দেশনা উত্তর সিটির। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। প্রতিবেশী হিসেবে আজীবন করাইলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন, ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া করা হবে, হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ, নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেয়া হবে ফ্যামিলি কার্ড। বিএনপি কথা দিলে কথা রাখে, অতীতের সেই সুখস্মৃতিও তুলে ধরেন তিনি। আপোষহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেত মিনতি, মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাগফিরাতের ধ্বনি। যেখানে মিশে আছে মানুষের আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর টিএনটি মাঠে। যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী। এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা। বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা, সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা। তারেক রহমান জানালেন, প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব। স্মরণ করিয়ে দেন তার মা খালেদা জিয়ার প্রতিশ্রুতির রক্ষার কথা। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, এই মা বোনকে অর্থনৈতিক ভাবে আমরা যাতে সচ্ছল ভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ধানের শীষের পক্ষে ভোট চাননি তারেক রহমান। তবে মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার অনুগ্রহে রাষ্ট্রের দায়িত্ব পেলে বস্তির আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে করাইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই করাইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। আপনারা কি দোয়া করবেন, আল্লাহ কি আমাদেরকে সেই রহমত দেবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি বস্তিবাসীর কাছ থেকে সরকারি মূল্যের অতিরিক্ত বিল আদায় করা হলে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে গুলশান, বনানী ও বাড়িধারা সোসাইটির আয়োজনে ক্লাব মাঠে আরেকটি মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশাও করেন তিনি। রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, গত 17 বছরে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে একদল হাড্ডিসার করে রেখে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবে না বলে জানান জামায়াত আমির। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী, যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং কারাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে, এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে, একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব। দিনভর আয়োজিত সেশনগুলোয় অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা। সমাপনী বক্তব্যে সংগঠনটির আমির বলেন, একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার, এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে, তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না, পদবি দেখে কারো বিচার করা হবে না। থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আসছে সংসদ নির্বাচনেই ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি পক্ষ সারাক্ষণ মারামারি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। 2023-এর 28শে অক্টোবর সেই তাণ্ডবের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে ধীরে সুস্থে বাড়িতে ফেরত গেছে। সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে। বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কার নিয়ে সরকারের উপদেষ্টারা প্রচার চালাচ্ছেন 2022 সালেই বিএনপি তা বলেছে। বিএনপির বিপক্ষে সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি 22 সালে সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো।
অতীতে দেশের স্বাধীনতাকেই যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে, ওদের সরকার ক্ষমতায়। আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? এরা হচ্ছে এই মুনাফিকি করে। অনেকে নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেবে না, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। নেতারা বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ যখন উন্মুখ হয়ে আছে তখন আবারও বিভ্রান্তি সৃষ্টি করতে চায় একটি পক্ষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের নেতৃত্ব 10 দলীয় জোটের নির্বাচনী ঐক্যে 47 আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন আজ রাতের মধ্যে আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা। জানা গেছে এই 47টির বেশিরভাগ আসনেই লড়বেন জামায়াতের প্রার্থীরা। খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরিক দলগুলো। 300 আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। নির্বাচনী ঐক্য ও আসন বন্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য 47টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। 11 দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই 47 আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে 47টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে 30টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। 10 দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে। আর 47টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে। সারোয়ার তুষার জানান, এনসিপি 30টি আসনের মধ্যে 29টিতে জোটের হয়ে থাকছে শাপলাকলি, বাকি একটি থাকবে উন্মুক্ত। আমাদের এখনো পর্যন্ত 30টা আসনের কথাই আমি জানি, যেখানে 29টা আসনে আমরা এককভাবে নির্বাচন করব এবং একটা আসনে উন্মুক্ত থাকবে। জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7 এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে 3টি আসন। এছাড়া বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে দেয়া হয়েছে 2টি করে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নতুন 47টি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামীর। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসকে দেয়া হতে পারে 2টি করে। আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন জোটে না থাকলেও দলটির প্রতি দেখানো হচ্ছে সৌহার্দ্য। ইসলামী আন্দোলনের চেয়ারম্যানের আসনে প্রার্থী দিচ্ছে না জামায়াত। আবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন। জাতীয় সংসদ নির্বাচনে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের স্বার্থে গণভোট প্রত্যাখ্যান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গণভোট অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, এটি অবাস্তবভাবে করা হচ্ছে। দাবি করেন এই প্রক্রিয়ায় জনগণের মতামত উঠে আসবে না। জিএম কাদের সবাইকে না ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বললেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। রাজধানীর শান্তিনগরে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান তিনি। অভিযোগ করেন নগ্নভাবে নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ হচ্ছে। বলেন, শহীদদের রক্ত মাংস বিক্রি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার
ষড়যন্ত্র চলছে। জিএম কাদের আরও বলেন, সারা দেশে মামলা বাণিজ্য চলছে। অন্তর্বর্তী সরকার মামলার মাধ্যমে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ তার। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ জানিয়ে বলেন, প্রাথমিক তালিকায় নাম না থাকা সত্ত্বেও হয়রানি করার উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন, দেশকে বাঁচান। এখন গায়ের জোরে কিছু লোকের মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাদ দিবেন, তারপর ধরবেন আরেক দলকে। এইভাবে আপনারাই শুধু টিকবেন এবং জার্মানির অ্যাডলফ হিটলারের মতো নাজিজম প্রতিষ্ঠা করবেন, সেটা আমরা হতে দেব না। জোট ও ভোটের সমীকরণ মিলাতে প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এখন পর্যন্ত ঢাকায় ২৬ জন ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান তারা। বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরো দমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিভিন্ন আসনে অনেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মুয়াজ্জম হোসাইন হেলাল। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মুর্তুজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। রাজশাহী ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত ব্রিফিং এ তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্র সহ ৪১,০০০ ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। নিকারের সভায় এ ছাড়াও বেশ কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের ১১৯তম সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, যেখানে অনুমোদন পায় ১১টি প্রস্তাব। ১১৯তম সভা শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড আলাদা হচ্ছে। এজন্য ২টি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ এখন থেকে একীভূত হয়ে কাজ করবে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কা বা অনিশ্চয়তা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্র সহ ৪১,০০০ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ৬টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। ইতিমধ্যেই এই কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরে সোরে চলছে। এই যে ৪২,০০০ কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে ৩১ জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নিকারের এই সভায় গাজীপুর উত্তর পূর্বাঞ্চল, নারায়ণগঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চল, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজার মাতারবাড়ি নামে ৪টি নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে। থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত হয়ে ২০১১ সালে ঢাকায় আসেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। কোচিং ব্যবসায় লাভবান হয়ে নিজেই স্কুল খুলে বনে যান প্রিন্সিপাল, গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য।
সঙ্গী স্কুলের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা ইয়াসমিন মিথিলা। স্কুলের ব্যানারের আড়ালে এই দম্পতি পোষেন কিশোর গ্যাং সদস্যদের, তাদের দিয়ে করান নানান অপকর্ম। লুৎফর রহমানের ছবিতে রেদওয়ান আহমেদের অনুসন্ধান। উত্তরার ৬ নম্বর সেক্টরের এই সড়কের দুই পাশে যেমন আছে পরিচিত স্বনামধন্য স্কুল, তেমনি নামে বেনামে চলা স্কুলের সংখ্যাও ২০টির কম নয়। এত স্কুলের কাজটা কি, কারা পড়ছে সেগুলোতে? অভিযোগ আছে স্বনামধন্য স্কুল থেকে টিসি পাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত টাকায় ভর্তি করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আশপাশের স্কুলগুলো। এ নিয়ে অনুসন্ধানে নামে টিম যমুনা। কয়েকটি স্কুলের মধ্যে নজর কাড়ে এই শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। একটি ভবনেই দুটি স্কুলের ব্যানার। চোখে পড়ে ইন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার, যা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হওয়ার কথা থাকলেও দুটি প্রতিষ্ঠানের নম্বর একই। বিষয়টি আমরা জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। নাম্বার ব্যবহার করে স্কুল পরিচালনা করতে পারে কিনা এটি তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি নিজেও নাকি জানেন না এ খবর, তবে বললেন আইনানুগ ব্যবস্থা নেবেন। আমাদের বোর্ড তো বন্ধ করা কি, খোলাই যদি না থাকে বোর্ডের তরফ থেকে তো বন্ধ করব কি? আমরা তো খুলতে অনুমতি দিই না। সেগুলো হবে, সেগুলো ব্যবস্থা হবে। ইন নাম্বার নকল, ইন নাম্বার কার নামে আছে, যার নামে আছে তাকেও তো দোষী করতে হবে যে আপনার নামের আর একজন ব্যবহার করছে, আপনার অনুমতি আছে কিনা বা আপনি এর সঙ্গে জড়িত কিনা। অনুসন্ধানে স্কুলটির আরও কিছু খবর আসে আমাদের হাতে। লিজ নিয়ে এই ভবনটিতে ২০২২ সালে স্কুল প্রতিষ্ঠা করেন আব্দুল্লাহ আল মামুন নামে এই ব্যক্তি, যাকে ২০১০ সালে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেলে চাকুরিচ্যুত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ঢাকায় এসে প্রথমে কোচিং সেন্টার, পরে স্কুল খুলে ফেলেন তিনি। শুরু হয় প্রতারণা আর জালিয়াতির নতুন অধ্যায়। স্কুলের আড়ালে চালান কিশোর গ্যাং। বেশিরভাগ শিক্ষার্থীদের কেউই থাকে না ১ বছরের বেশি। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। অ্যান্ড আমাদের টিচাররা কি এনকারেজ করে, তাদের কোনো ঝামেলা টামেলা হলে তাদেরকে ডাকে। ওই যে ভাড়া নিয়ে বাড়িওয়ালার গার্ডরেও মার দিছে, আমরা ইনসিডেন্টটা হয়েছিল বাড়িওয়ালার সাথে ঝগড়া দেখেছি। এখন তারা যে এটা তাদের মধ্যে একটা জিনিস সেপারেটেড করা জিনিস, কিন্তু তারা স্টুডেন্টদেরকে ডেকে বলছে যে বাড়িওয়ালাকে মারতে, তাদের দারোয়ানকে মারতে, কেয়ারটেকারকে মারতে। ভবন মালিকের অভিযোগ, লিজ নিয়ে পুরো টাকা পরিশোধ করেননি এই অধ্যাপক মামুন। ভাড়াও দেন না প্রায় ১০ মাস। থানায় তার নামে আছে নানা অভিযোগ। স্কুলের শিক্ষার্থী আর তার পোশাক কিশোর গ্যাং সদস্যদের নিয়ে মারধর করেন বাসার কেয়ারটেকারকেও। ছাত্রগুলো খুব একটা সুবিধার না, সে বিড়ি টিড়ি সবকিছু খায়, গাঁজা টাঞ্জা সবই খায়, প্রিন্সিপাল খালি দড়ি মারে, সবকিছু জানি যে আমি। দখল করার ইন্টেনশন নিয়ে এখানে আছেন এবং ওনারা বিভিন্ন সময়ে আমাদের এরকম ইঙ্গিত দিয়েছেন যে আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবেন। আমরা এবার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের কাছে। রুমের ভেতরে প্রবেশ করতেই হোঁচট খাই। আগে থেকেই ছিল ৪ কিশোর গ্যাং সদস্য। যমুনা টিভির আসার খবর জেনে তাদের আনা হয় টঙ্গী থেকে। রুমে আরও ছিলেন মামুনের স্ত্রী শামীমা ইয়াসমিন মিথিলা, যিনি স্কুলটির চেয়ারম্যান। এইটা যখন আমি লাগাইতেছিলাম তখন আমার নিজেরই মনে হইতেছিল যে আমার মনে হয় একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে মনে হয় সেই দিন 13:45-26 হলো আপনার উত্তর কলেজে। এটা আমার একটা ভুল, কিন্তু আমি মার্কেটিংটা একটু বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছিলাম। এবার প্রশ্ন উত্তরে জট খোলার পালা। আমাদের প্রশ্নবাণে অকপটে স্বীকার করেন অপরাধের কথা। আইনের কথা বলেন, এক কথা তাহলে আইনসম্মত না, তবে এটাতে বেআইনেরও কিছু না। কেননা যেহেতু শেল্টার গ্লোবাল স্কুলে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয় তারা উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের নামেই রেজিস্ট্রেশন পায় এবং সেই নামে তারা পরীক্ষা দেয়। আমাদের কাছে রাজক কলেজ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে আসে, আমরা তাদেরকে ভর্তি নিয়ে থাকি এবং 6 থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত বেশ কিছু বাচ্চা এবছর এসেছে। স্কুলের চেয়ারম্যান মিথিলা তার রাজনৈতিক প্রভাবের হুমকিও দেন আমাদের। ছবি দেখান বিএনপি নেতাদের সাথে। এসব ছবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এগুলোর মাধ্যমেই ভয়ভীতি দেখান সবাইকে। তো আমার আসন থেকে নমিনেশন করতে এসেছিলাম, তো আমাকে লিডার শান্ত করলেন যে সংরক্ষিত জন্য। ভবনটির ৭৫০ মিটার অদূরে উত্তরা পূর্ব থানা। অভিযোগ, প্রশাসনের যোগসাজশ আছে মামুনের এই ধরনের কর্মকাণ্ডে। গত ২ মাসে এই থানায় ২ জন নতুন ওসি আসেন দায়িত্বে। আগের বেশিরভাগ কর্মকর্তাই নেই এখন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।
ঢাকা। চট্টগ্রামের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় তোলপাড় চলছে। দুপুরে অনুষ্ঠিত হয়েছে নামাজে জানাজা। স্বজন সহকর্মীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে কোনো মূল্যে সন্ত্রাসী নির্মূলের ঘোষণা দিয়েছেন র্যাব মহাপরিচালক। অন্যদিকে দ্রুত যৌথ অভিযান শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ময়নাতদন্ত শেষে র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেনের মরদেহ পতেঙ্গায় র্যাব কার্যালয়ে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অশ্রুসিক্ত হন সহকর্মীরাও। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, দেশকে খুব ভালোবাসতো, ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী দেশকে দিত। আমি এই সুষ্ঠু বিচারটা চাই, আমার স্বামীর বিচার চাই, তাদের যাতে ফাঁসি হয় এবং আমরা আব্বুরা যেভাবে মারছে তাদেরকে এমনি মারা উচিত। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই, ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়, আমার বাবাকে ওরা রাখে দেয়। এরপর সম্পন্ন হয় র্যাব সদস্যের জানাজা। অংশ নেন র্যাব মহাপরিচালক এবং র্যাব, পুলিশ, বিজিবির সদস্যরা। জানাজা শেষে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও দখলদারদের নির্মূলের ঘোষণা দেন র্যাব মহাপরিচালক। খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। নিহত র্যাব সদস্য মোতালেবের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন অলিপুর গ্রামে। স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে তার। দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের হাতে মৃত্যু মেনে নিতে পারছে না স্বজন, সহকর্মী কেউই। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়েতো আমরা নিব। সন্ত্রাসী নির্মূলে যাইতে অপারেশনে প্রাণ দিয়ে আমরাও সবাই সহায়ত আছে এখন বর্তমানে। ঢাকায় এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ এবং যৌথ বাহিনীর অভিযান শুরুর কথা জানান তিনি। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই। কম্বাইন একটা অপারেশন হবে, যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন। সোমবার বিকেলে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব 7-এর একটি টিম অভিযানে গেলে দুর্বৃত্তের হামলায় নিহত হন উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। আহত হন র্যাবের আরও 3 সদস্য। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2 বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। ভাড়াটিয়ার নিরাপত্তার স্বার্থে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। বাড়িওয়ালাকে বাড়ি বসবাসযোগ্য রাখতে হবে এবং সব ইউটিলিটি সুবিধা তিনিই নিশ্চিত করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নির্দেশিকায় এসব কথা বলা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী ভাড়াটিয়া আর বাড়িওয়ালাদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে ডিএনসিসি। সম্প্রতি উত্তরার 11 নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 6 জন নিহত হন। ঘটনার পর জানা যায় ভবনটির বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকেই দেননি ছাদের চাবি। ফলে আগুন লাগার পর বিকল্প পথে বের হতে না পেরে হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। এবার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে আলাদা করে মূল গেট ও ছাদের চাবি ভাড়াটিয়াকে দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাসা ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বৃদ্ধির হার বাজার মূল্যের 15% বেশি হতে পারবে না। উচ্ছেদের ক্ষেত্রে 2 মাসের লিখিত নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে। বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবেন। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। সুতরাং এই বিষয়টি 2 পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে নেবেন। ভাড়াটিয়াদের জন্য ডিএনসিসির নির্দেশিকায় বলা হয়েছে প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে স্বাক্ষরযুক্ত রসিদ নিতে হবে। চুক্তি বাতিল করতে হলে 2 মাস আগে জানাতে হবে বাড়িওয়ালাকে। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই।
ডিএনসিসি জানিয়েছে, ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ হলে ওয়ার্ড বা জোন ভিত্তিক সমিতির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করা যাবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে প্রতিটি ওয়ার্ডে। উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া বিবাদের সালিশ করবেন। নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে ভাড়াটিয়াদের নিরাপত্তা ও অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা এই রিট দায়ের করেন। আগামী 30 দিনের মধ্যে বিটিআরসি এবং মন্ত্রণালয়কে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানিতে এই আদেশ দেন। শুনানি শেষে আদালতের রুল সম্পর্কে ব্যারিস্টার ইমরান সিদ্দিক গণমাধ্যমকে জানান, এনইআইআর ব্যবস্থাটা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেন বিজ্ঞ আদালত। 1 জানুয়ারি থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা এবং নকল সেট বাজারজাত বন্ধ করার জন্য হ্যান্ডসেট নিবন্ধন পদ্ধতি বা এনইআইআর চালু করে বিটিআরসি। এর প্রতিবাদে ওই দিন থেকে হ্যান্ডসেট বিক্রি বন্ধ রেখেছিল ব্যবসায়ীদের একাংশ। গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটা গোটা পৃথিবীর মধ্যে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়। যদি জাতি কখনো কোনো কারণে দিশেহারা হয় তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতে জাদুঘর করে ফেলতে তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখনো জীবন্ত, কাহিনীগুলো জীবন্ত কাহিনী, টাটকা কাহিনী। অযৌক্তিক চাপ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের নজির রয়েছে আইসিসির। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশ ভারতে না খেললে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার আনুষ্ঠানিক তথ্য জানা নেই তার। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। আর এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সব খেলাই ভারতে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ভারতে না খেলার শক্ত অবস্থান নিয়েছে। আইসিসির নানা দেন দরবারের পরও বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার পক্ষে অনড় বিসিবি। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আইসিসিও কঠোর অবস্থানে দিচ্ছে নানা চাপ। তবে কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। শেষ পর্যন্ত ভারতে খেলতে রাজি না হলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিতে পারে, এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিদ্ধান্ত জানাতে 21 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি, যদিও এমন কোনো ডেডলাইন জানে না বিসিবি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বলিউডে ধর্মীয় পক্ষপাতের অভিযোগের ঘটনায় দুঃখ প্রকাশ করলেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে তার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে তিনি বলিউডে সাম্প্রদায়িক পক্ষপাত বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন। এরপরই তার বিরুদ্ধে ক্ষেপে ওঠে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। এরই জেরে দুঃখ প্রকাশ করতে বাধ্য হন এই খ্যাতনামা শিল্পী।
তার সঙ্গীতায়োজন মানেই যেন ভিন্ন কিছু। প্রাচ্য, পাশ্চাত্য আর যন্ত্রের জাদুতে সুরের যে মূর্ছনা সৃষ্টি হয় তা অন্য সবার থেকেই ভিন্ন। তাই শ্রোতাদের হৃদয়ে এ.আর. রহমান জায়গা করে নিয়েছে মোৎসার্ট অব মাদ্রাজ হিসেবে। তার সুরের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। একদিকে যেমন পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ, অন্যদিকে জয় করেছেন গ্র্যামি, গোল্ডেন গ্লোব আর অস্কারের মঞ্চ। সম্প্রতি ভারতে এই বিখ্যাত সুরকারের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, ইদানিং বলিউডেও মানুষের ধর্ম দেখে পক্ষপাত করা হচ্ছে, আর এ কারণে বেশ কিছু কাজ হারিয়েছেন তিনি। I understand that intentions can sometimes be misunderstood. আমি সবসময় সঙ্গীতের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে চেয়েছি। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক আর আমার ঘরও এখানেই। আমার উদ্দেশ্য সঙ্গীতের মাধ্যমে এই দেশের সংস্কৃতিকে তুলে ধরা আর মানুষের সেবা করা। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। Which always allow freedom of expression. এ.আর. রহমানের এমন মন্তব্যের পরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে দেশটির হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের অভিযোগ, ভিকটিম কার্ড খেলছেন এই জনপ্রিয় শিল্পী। বলিউড থেকে জীবিকা তৈরি করে ভারতের মানহানি করছেন। সামাজিক মাধ্যমেও তাকে নানাভাবে হেনস্থা করা হয়। ইমার্জেন্সি মুভিটির সঙ্গীত পরিচালনার বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু একে প্রোপাগান্ডা উল্লেখ করে আমার সাথে আর আলোচনা করেননি। পরে এই সিনেমাটি মাস্টারপিসে পরিণত হয়। এমনকি বিরোধী দলগুলোর নেতারাও ছবিটির সমতা ও সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছিলেন, কিন্তু আপনি আপনার ঘৃণায় অন্ধ। আমি আপনার জন্য দুঃখিত। ব্যক্তিগত জীবনে সবসময়ই স্ক্যান্ডাল আর বিতর্কের ঊর্ধ্বে থেকে নিজের ক্লিন ইমেজের জন্য বাহবা কুড়িয়েছেন এ.আর. রহমান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আজকে এখানেই শেষ করছি সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।